দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সঙ্গে আছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিক নিয়ে। রোমিও স্পিকে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএনপি কেন ব্যর্থ হচ্ছে, মানে কোথায় কোথায় বিএনপির আমার কাছে মনে হয়েছে যে তার কাজ করার প্রয়োজন, সে কাজ করছে না, এবং সেই সমস্ত কারণে তার জনপ্রিয়তা যতটুকু ছিল সেখানে কিছুটা হলেও ভাটা পড়েছে, এবং এই ভাটা যদি দীর্ঘমেয়াদে পড়তে থাকে তাহলে তার রাজনীতিতে, বিশেষত আগামী নির্বাচনে এটা ভীষণ প্রভাব পড়তে পারে। বিএনপির নীতি নির্ধারণী যারা আছেন তারা হয়তোবা যদি এখনও এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখেন, গণমানুষের কাছে তারা সত্যিকার অর্থে এই বিষয়গুলোতে আরও কাজ করেন, তাহলে হয়তো পরিবর্তন আসতে পারে। প্রথমেই আমি বলে রাখি যে বাংলাদেশের এই যেরকম একটি রাজনৈতিক দলকে নিয়ে এই মুহূর্তে অন্তত কথা বলাটা আমার জন্য বেশ বিব্রতকর। কিন্তু যখন সে ভুল করছে, এবং ভুল করছে দেখে আমার দায়িত্ব হচ্ছে তাকে মনে করিয়ে দেওয়া, বা সে যদি আরও ভালো করতে পারে সেই জিনিসগুলোর জন্য তাকে উৎসাহ দেওয়া। দর্শক, প্রথম যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যে বিএনপি তার বয়ান তৈরি করতে পারছে না। বিএনপির অসম্ভব ভালো কাজ আছে। আপনি দেখেন যে বাংলাদেশে গত 17 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে চেষ্টা একটি রাজনৈতিক দল এতটা ভঙ্গুর অবস্থা থেকে করেছে, যাদের নেতৃবৃন্দরা হয় জেলে মারা গেছেন বা জেলে থেকেছেন, দিনের পর দিন তাদেরকে জেলে রেখে নির্বাচনের ঘটনাও ঘটেছে। তার রাজনৈতিক দলের প্রধানতম নেতা, ওনাকে জেলে আটকে রাখা হয়েছে, এবং সবচেয়ে বড় যে বিষয় যে এই দলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও দিবেন, সেই নেতা তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, এবং তিনি দেশের বাইরে থেকে দলটিকে পরিচালনা করছেন। অনেকটা মানে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ এখানে হচ্ছে। কিন্তু তারপর বয়ান সে তৈরি করতে পারছে না। দেখেন, এত মানুষ তার মারা গেছে, এত মানুষ তার গুম হয়েছে, ক্রসফায়ারে মারা গেছে, আপনার জনির কথা মনে আছে, এরকম মানুষগুলোর স্যাক্রিফাইস গণতন্ত্রের জন্য দ্যাটস হিউজ। গুমের শিকার হয়েছে চৌধুরী আলম, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, এই মানুষগুলোর পাশাপাশি শহরে 23-24 জন গুম হয়েছে 3 সপ্তাহ 2 সপ্তাহের মাঝে, দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, এবং ভুয়া মামলায় তাদেরকে গুমের শিকার হতে হয়েছে। এই বয়ানগুলো বিএনপির কাছে এখন আর নাই, আনফর্চুনেটলি। এই বয়ানগুলো কারা নিয়েছে? দক্ষিণপন্থীরা প্রথমত নিয়েছে, দ্বিতীয়ত কারা নিয়েছে হচ্ছে এই যে ধরেন শিবির নিয়েছে ছোটন গং নিয়েছে, এবং এই যে শিশির মনিররা আছেন এখন, তারা এইগুলোর ফেরি করে বেড়াচ্ছেন। এবং শুধু সেইটা না, তাদের খুবই কাছের মানুষ, এই যে ধরেন গুম কমিশনের অনেক সদস্যকে দেখেছি, তারা কিন্তু এই পুরা মানে গুমের যে বয়ান সেটা কিন্তু তারা তাদের কন্ট্রোলে নিয়েছে, এবং তারা কি করেছে, তারা কিন্তু এটা রাজনৈতিক অপটিক্স থেকে দেখতেছে না। খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে তারা এটাকে পুরা, ভাই এটা হয়েছিল কারণ সে ধর্ম পালন করতে দেখে তারা এটা করছে, হ্যাঁ, এই একটা বয়ান তৈরি করতেছে। তার পাশাপাশি সেখানে আবার বাতাস দিচ্ছে কোনো একটি বিশেষ মানে দৈনিক, যে তারা এইগুলো সব হচ্ছে ধর্মের কারণে। ভাই, এগুলো শুধুমাত্র ধর্মের কারণে হয় নাই, এর বড় অংশ রাজনীতির কারণে হয়েছে। এবং ধর্মের কারণে কিভাবে কোনটা হয়েছে আর কোনটা হয়েছে আপনার মূলত মানে ধর্ম পালনের করার একটা পলিটিক্স আছে। ধর্ম পালন করার কথা বলে যেটা করার চেষ্টা করতেছে, যে মেজরিটিকে মাইনরিটি কমপ্লেক্স দেওয়ার, সেই কাজটা করতেছে। কাজটা করে মূলত ধর্মের ভিত্তিতে আপনাকে একত্রিত করতেছে। ওয়্যারাজ বিএনপির যে সেন্ট্রিস্ট পয়েন্ট, লিবারেল ডেমোক্রেটিক পজিশনিং, এইগুলো কিন্তু তার মিসিং। সে কিন্তু মানুষকে বুঝাইতে পারতেছে না, ভাই দেখো, আমি একটা লিবারেল পলিটিক্যাল পার্টি, আমি একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, আমি রাজনৈতিক দল যার কেবলমাত্র নির্যাতিত নিপীড়িত মানুষের সংখ্যাই এত। সেই বয়ান নাই। সেই বয়ানটা এখন করছে কোথায়? এই আপনি দেখবেন ফেসবুক খুললে বা বিভিন্ন এখন সংগঠনগুলো হয়, সে ইভেন আপনি যেমন একটা পারিবারিক প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে মানবাধিকার একটা সংগঠন আছে, সেই পারিবারিক প্রতিষ্ঠানে দেখা গেছে যে তারা এই যে মায়ের ডাককে ভাঙার জন্য তারা আলাদা করে একটা প্রতিষ্ঠান করে ফেলছে। কত দুর্ভাগ্যজনক! আপনি চিন্তা করতে পারেন না যে মায়ের ডাকের একটাই অপরাধ যে তার ভাই
ভাই বা তার আত্মীয়স্বজন যারা নিখোঁজ হয়েছিল এই সানজিদা ইসলাম তুলি, এরা সবাই বিএনপিপন্থী। যেহেতু বিএনপিপন্থী তাদেরকে ঠেকাতে হবে এবং এই বয়ানটা তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে। মায়ের ডাকের যে ইউনিটিটা সেটাকে নষ্ট করে দিয়ে গুমের জন্য যে রিয়েল ফোর্সটা হওয়ার কথা ছিল সেটার বদলে মানে যাদেরকে এখনও পাওয়া যায়নি তার বদলে আপনার এইগুলা নিয়ে এখন বয়ান তৈরি করতেছে কারা? গুম কমিশন আর দক্ষিণপন্থীরা। তাহলে আপনার হাতে কিন্তু সেই জিনিসটা আর নাই। আপনার মানুষগুলো যে ক্রস ফায়ারে মারা গেছে, আপনার মানুষগুলো যে গুমের শিকার হয়েছে, এইটা আপনি কি করছেন? আপনি হয়তো যে গত এই জানুয়ারি মাসে আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন আইসিটিতে তদন্ত করবে, কবে করবে তার কোনো ঠিক ঠিকানা নাই, অথবা গুমের কয়েকটা তদন্ত এসেছে আইসিটির কাছে, সেগুলো তারা তদন্ত করবে। সেই তদন্ত আসলে কতটুকু করতে পারবে, কতটুকু করলে তাদের জন্য সুবিধা হবে, এগুলো কিন্তু এখন সময় সাপেক্ষ ব্যাপার। তার মানে গুমের যে রিয়েল বয়ান বা ক্রসফায়ারের যে রিয়েল বয়ান, সেই বয়ানটা এখন আপনাদের কাছে আর নাই। ফলে এইরকম যে স্যাক্রিফাইসের যে বর্ণনাগুলো, এইগুলো যখন আপনার কাছে থাকে না, তখন কিন্তু আপনি চাইলেও আসলে রিয়েল জায়গাটাতে ধরতে পারেন না। আবার দেখেন, এই রাজনৈতিক দলের যে ভালো ভালো আইডিয়াগুলো আছে সেইগুলোকে মানুষ জানতেছে কি না। আপনি একটা সিম্পল উদাহরণ দিই, যে বিএনপি আওয়ামী লীগ রেগুলার বেসিসে বলতো যদি মানে ক্ষমতা থেকে তারা যায় তাহলে এবার 5 লাখ লোক মারা যাবে। 1400 জন মানুষ মারা গেছে, এর বেশি মানুষ মারা যায়নি। বিকজ এটাও মারা যেত না যদি বিএনপি আরও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারতো। এইগুলোও সে রেজিস্ট করার চেষ্টা করতো, কিন্তু সে পারে নাই। কারণ এতটাই ভয়ার্থ অবস্থা ছিল যে সে তার জায়গা থেকে সে যতটুকু চেষ্টা করে মানুষকে সেভ করার চেষ্টা করছে, কিছু অপরাধী, কিছু প্রতিশোধের ঘটনা হয়তো ঘটছে যেগুলো সে মেনটেন করতে পারে নাই। আসলে দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে জেনজির জন্য কি আপনার কোনো আপনি কি তাকে কনভিন্স করতে পারছেন কিনা। জেনজি যারা ভোট দিবে তারা আপনাকে ভোট দিতে হবে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে কী কারণে সে আপনাকে ভোট দিচ্ছে। জেনজি কনভিন্স না হয় কি আপনাকে ভোট দিবে? তাহলে জেনজিকে ট্র্যাক করে, তার ট্রাকশন পাওয়ার জন্য আপনি আসলে কী করছেন। আমি যেমন একটা চমৎকার জিনিস দেখলাম যে মাহাদি আমিন বলছেন যে কৃষকদের জন্য কার্ড দেওয়া হবে, ফার্মার্স কার্ড। আমার কাছে মনে হলো যে এই কার্ডটা, বিএনপির একজন বললেন যে এটা কৃষাণ কার্ড হতে পারে, এটা চাষি কার্ড হতে পারে, শুধু চাষি, এই চাষি দিলে পারে। এটা খুবই দারুণ লাগছে আমার কাছে। এই কার্ডটা যদি দেওয়া হয়, ইট কুড বি ফ্যাসিনেটিং। তাহলে আপনি যে জেনজির জন্য আসলে কী আনতেছেন? জেনজির জন্য কি কোনো আইডিয়া আনতেছেন যেটা জেনজি ইমপ্রেস হবে, সে বলবে ইয়েস আই নিড ইট, আই ওয়ান্ট দিস। তো এই জায়গাগুলো কিন্তু জেনজিরা ভবিষ্যতে দেখবে। এবং আপনি যদি বিএনপি ল্যাক্স অফ ইনোভেশন, বিএনপির ইনোভেশন খুব যে আসে বা আমার আনফর্চুনেটলি 5 তারিখের পরে দেখেন বিএনপির কিন্তু প্রচুর শর্ত আছে, সেটা নাগরিক সমাজের মধ্যে আছে এবং অনেক মানুষ আছে যারা এখন হচ্ছে লুকিয়ে আছে, পালিয়ে আছে। সে কিন্তু এসে আপনাকে এক ধরনের বয়ান তৈরি করতে হেল্প করতেছে। আমার কাছে মনে হয় যে বিএনপির ইনোভেশনটা খুবই জরুরি। সে কোথায় কিভাবে কাজ করছে, তার কাজটাকে কতটুকু অ্যাকাউন্টেবল করা গেছে, এই বিষয়গুলো কিন্তু আনফর্চুনেটলি বিএনপি এখনও ভাবতেছে না। কিন্তু এইটার সাথে যে অপিনিয়ন মেকিং, এটার সাথে যে ডেফিনেটলি সামহাট আমি বলবো যে ভোটের সম্পর্ক, এটা কিন্তু বিএনপি এখনও ধরতে পারতেছে কি না আই ডাউট। যদি পেয়ে থাকে তো খুবই ভালো কথা, তাকে ইনোভেশন আনতে হবে। যেমন আমার কাছে মনে হয়েছে যদি এরকম ইনোভেশন না থাকে তাহলে ভবিষ্যতে যেটা সমস্যা হবে, যে মানুষটা পরিবর্তন করতে চাইলো এবং করতে পারলো না, এই মানুষটা কিন্তু দলের সঙ্গে থাকবে না। কারণ সে তো কোনো মনিটারি বেনিফিটের জন্য এখানে ছিল না, সে তো সমর্থন করেছিল যে ফর চেঞ্জ। সেই চেঞ্জটা কী ইনোভেশন দিয়ে আপনি আমাকে চেঞ্জ করুন। আমি বললাম ভাই আমি টেক ব্যাক বাংলাদেশ, কিন্তু আসলে কি আমি টেক ব্যাক বাংলাদেশ আমি করতে পারবো? আমি কী করতে পারবো? এই জায়গা কী করতে চাই, কীভাবে করতে চাই, সেই বয়ানটা কিন্তু এখানে মিসিং, সেই ইনোভেশনটা এখানে নাই। ফলে আপনি আমার কাছে যদি একটা ইনোভেশনও থাকে বা একজনের কাছে যদি একটা ইনোভেশনও থাকে, সে কিন্তু আপনার সাথে শেয়ার করবে না, কারণ সে তো কানেক্টেড হয়নি। সে তো আপনাকে বুঝাইতে পারতেছে না যে ভাই আমি আপনার কিন্তু কাজে আসতে পারি, অ্যাটলিস্ট সোসাইটির একজন মানুষ হিসাবে। রাজনৈতিক মানুষ তৈরি করা খুবই প্রয়োজন, যেটা সে করতে পারছে না। আমার 4 নম্বর পয়েন্ট এখানে আমি বলছি যে আপনি একটা জিনিস দেখেন, এই যে মানুষ বলে না যে টুকাইয়ের মতো করে বলতেছে, আমি কিন্তু টুকাইদের ব্যাপারে আমার খুবই সফট কর্নার কাজ করে। কারণ এই আন্দোলন যদি এরকম আপনারা যাদেরকে টুকাই বলেন, এরা যদি সক্রিয় না থাকতো, এই আন্দোলন আপনারা ভাই উঠাইতে পারতেন না। ইটস ভেরি ডিফিকাল্ট। এই রাস্তার টোকাই, এই যে আপনাদের ভাষায় হচ্ছে
ভবঘুরে বাউন্ডারি, এরা যেভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটাকে অংশগ্রহণ করছে, এমব্রেস করছে, এটা কিন্তু হিউজ। সো আপনি এদেরকে কিভাবে এখন স্ট্রিমলাইন করবেন, কিভাবে এদেরকে আপনার রাজনৈতিক মতাদর্শের ভিতরে নেবেন, এটা কিন্তু একটা মুন্সিয়ানা, ইউ হ্যাভ টু ডু এ। এটা যদি না হয়, আবার দেখেন বিএনপির একটা বড় সংকট কিন্তু সামনে আছে, সেটা হচ্ছে যে একটা বড় সেট নেতা নিচের থেকে তৈরি হচ্ছে, তাদের সামনে কোনো, এটা কিন্তু ব্লক পোস্ট হয়ে গেছে। তাহলে এই যে নতুন মানুষটা তৈরি হলো, সে কিভাবে এই সিচুয়েশনটাকে কোপ করবে, এটা তো মাথায় রাখা খুব জরুরি। এবং তাকে ওই দীক্ষা, ওই নলেজ শেয়ারিংটা খুব এসেন্সিয়াল। আমি দেখেছি যে কয়েকটা জায়গায় তারা 31 দফা নিয়ে আলোচনা করেছে, 31 দফা, কিন্তু একটা পার্টি তো ভাই দীর্ঘদিনের তৈরি, এই পার্টির কি কোনো প্র্যাকটিস থাকবে না, গুড প্র্যাকটিস থাকবে না, যে সে কীভাবে নেতৃত্ব তৈরি করতেছে, কিভাবে এই নেতা তৈরি হচ্ছে, কিভাবে এই নেতা ভালো করে কথা বলবে, তার মানে স্পিকিং স্কিল কতটুকু বাড়বে, এইগুলো নিয়ে কিন্তু কোনো কাজ নাই। আনফর্চুনেটলি 5 নম্বর হচ্ছে যে বিএনপি ইতিহাসের অংশ হতে পারেনি। দেখেন, নিঃসন্দেহে বিএনপির দুজন মানুষের কথা আমি ব্যক্তিগতভাবে জানি, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমান। এনারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন 5 আগস্টের আগে এবং পরে, যে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তনে তারা সম্মুখ সারির যোদ্ধা, দুজনই বাইরে ছিলেন, কিন্তু তারা কাজ করেছেন এইভাবে, মোবিলাইজ করতে সহায়তা করেছেন, মানুষকে চাকরিতে কানেক্ট করার জন্য করেছেন। কিন্তু এখন আপনি দেখেন কি হচ্ছে, যে পয়েন্টটা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানে এখন তাকে ক্লেম করা হচ্ছে যে তারেক রহমান এটার নায়ক, বলা হচ্ছে আমি এটা নায়ক, XYZ মাস্টার মাইন্ড হিসেবে প্রেস সচিব একজনের নাম ঘোষণা করছেন। এইগুলো কিন্তু বিএনপির জন্য একটা ব্যর্থতা। বিএনপি যদি শুরুতেই বলতো যে এই আন্দোলনটা সবার, এই আন্দোলনটা কৃষকের, মজুরের, ওই খেটে খাওয়া ফ্যামিলির মেম্বার, তাহলে কিন্তু এই সংকটটা হতো না। এই বয়ানটা শুরু থেকেই দাঁড় করানো দরকার ছিল, যেটা মিসিং থাকার কারণে এখন বিভিন্নজন তার সুবিধাজনক জায়গা থেকে সুবিধাকে মাথায় রেখে এই ইতিহাসের বয়ান তৈরি করার চেষ্টা করতেছে। এই বয়ানে সবার আগে কারা এগিয়ে আছে, যা মানে ইসলামী ছাত্র শিবির বা সেই পন্থী মানুষগুলো, জামাতপন্থী মানুষগুলো, কীভাবে তারা ইন্টারন্যাশনাল কনফারেন্স করে ফেলছে। আপনি দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে। কনফারেন্সে 4-5 জন মানুষকে তারা বিভিন্ন জায়গাতে দাওয়াত করছে, এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে জামাত বা জামাত সংক্রান্ত মানুষজন যারা ক্ষমতায় আসেন এবং ক্ষমতার বাইরে। কিন্তু দরকার তো ছিল এইটার লিডে বা এটা সবাইকে নিয়ে কাজটা করার বিএনপির, যেখানে বড় ধরনের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। দুর্বল মিডিয়া ম্যানেজমেন্ট বা প্রেস ম্যানেজমেন্ট, বিএনপির মিডিয়া সেল আছে এবং সেই মিডিয়া সেল দিয়ে হ্যান্ডেল করে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন, যে বিএনপির দলটা নিয়ে, দলের কোনো ম্যানুয়াল বা প্রেস রিলিজ বা এখানে দুইটা, একটা হচ্ছে যে মিডিয়া সেল, আর একটা হচ্ছে দপ্তর প্রেস রিলিজ পাঠায়, আবার মিডিয়া সেলে মাঝে মাঝে তথ্য পাঠায়। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা কি তারা ভুলে গেছে যে মিডিয়া ম্যানেজমেন্টের জন্য কমিউনিকেশন টিম দরকার। আপনি কমিউনিকেশন টিম ছাড়া এখনকার যুগে প্রেস উইং অ্যাপস আর ইম্পসিবল, নিয়ট ইম্পসিবল। এবং সেইটা এখন যখন করতেছে এবং এই ম্যানেজমেন্টের জন্য তারা হয়তো ভাবতেছে যে আমি তো বিভিন্ন জায়গায় আমার লোক বসাইছি, এইখানকার সিএনই, ওইখানে সিইও, এরা কিন্তু একটা সময় কাজ করতে পারবে না। তখন আপনার কিন্তু ভীষণ বিপদে পড়ে যেতে হবে। তখন সে তার প্রোটেকশনের জন্য এক রকম কাজ করবে। আপনার কাজ হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে করে যেই ক্ষমতায় আসুক, যেভাবেই হোক, আপনি যাকে রিলাই করছেন সেই মানুষগুলো যেন গণতন্ত্রের পক্ষে থাকে এবং অবশ্যই বাংলাদেশের আপামর জনতার যে স্লোগান, যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের কাছে থাকে। নম্বর যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল সে দল হিসেবে গড়ে উঠবে কিনা এবং ডেমোক্রেটিক হবে কিনা, এটা ডিপেন্ড করে সেই দলটি কতটাকা গবেষণা করছে এবং কীভাবে গবেষণা করছে। দেখেন, আপনার মোদিকে নিয়ে আপনার সমালোচনা আছে, আপনি বাংলাদেশি হলে মোদিকে নিয়ে সমালোচনা করবেন, কিন্তু ভারতে তার স্টেক কী, ভারতে সে কীভাবে এই কাজটা করেছে, ভারতে কীভাবে সে তার গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দিয়ে তার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করছে, সেটা ওআরএফ হোক আর অন্যান্য থিঙ্ক ট্যাঙ্কগুলো হোক। বিএনপির প্রয়োজন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ককে তার জন্য তার আইডিয়াগুলোকে গ্রহণ করা। এর একটা সুবিধা আছে, এটার ফজিলতটা কি? ফজিলতটা হচ্ছে যে আপনাকে মানে
বিভিন্ন আঙ্গিক থেকে একজন ফিডব্যাক দেবে, আপনি ওইটাকে নিয়ে আপনার একটা ডিসিশন মেক করবেন। এবং এইটা কিন্তু যখন আপনি সঠিকভাবে নিতে পারবে, যত সঠিকভাবে আপনি আইডিয়াটা এবং মানে যতটা সহজে আপনি একটা বিষয়ে ওপিনিয়ন মেক করতে পারবেন রিসার্চের ডেটার উপরে সেট করে বা ভিত্তি করে, এটা কিন্তু না থাকলে আপনাকে আপনি বুঝতেই পারবেন না। বিএনপির উচিত এই জায়গাগুলোতে নিয়ে কাজ করা। এবং যেমন আমার কাছে একবার মনে হইলো যে 100 জন বা 130 জন মারা গেছে বলে যে বিভিন্ন জন দাবি করতেছে, হ্যাঁ, এটা নিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক কি বিএনপির কাজ করছে যে আচ্ছা এতজন মারা গেছে, কেন মারা গেছে, কী কারণে মারা গেছে, কী পরিবর্তন হওয়া দরকার ছিল, কিসের জন্য তারা মারা গেল? তো এই জায়গায় কিন্তু কাজ হয় না, কেউ করছে কি না সেটাও আমি জানি না। আমার কাছে মনে হয় যে এরকম থিঙ্ক ট্যাঙ্কগুলো ফুসফুসের মতো কাজ করে বা ইন্টেলিজেন্সের মতো কাজ করে। 8 নম্বর হচ্ছে দলীয় ব্যবস্থাপনা। এই জায়গাটাতে বিএনপির কিন্তু মাথায় রাখতে হবে, যেটা আওয়ামী লীগ ভুল করছে। আওয়ামী লীগের ভুল ছিল যে সে বোনাফাইড এবং হাইব্রিড এই দুটার ভিতরে সে ব্যালেন্সিং করতে পারে নাই। এটা একটা বড় সংখ্যক, যে সবচাইতে বোনাফাইড যে সে শেখ হাসিনার কাছে যেতে পারে না, কিন্তু একটা ম্যালাফাইড আইটেম সে কিন্তু যায় বসে আছে। আমার কাছে মনে হয় যে এই হাইব্রিড বা এর আগে দলের ভিতরে এই মেসেজ যাওয়াটা খুব জরুরি, যে আমি দল হিসাবে করতে গেলে আমি কী কী করতে পারবো, কী কী করতে পারবো না। এই প্র্যাকটিস তো নাই। যখন আপনার এই প্র্যাকটিসটা থাকবে বা দল যদি ওরকম ইনোভেটিভ কিছু আইডিয়া আনে, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি ফুললি চাঙ্গা। এর যে কী কাজ করা উচিত সেটা আমার একটা মানে মডিউল আছে, আমি সেই মডিউল হলে পরে একটা রাজনৈতিক দলের কী হওয়া উচিত, কিভাবে কাজ করা উচিত সেটা আমি মানে আমি অ্যাটলিস্ট বলতে পারবো। কিন্তু এটা আমি তো বিএনপির তো আমি নেতাকর্মী না, বা বিএনপির আমি সমর্থক না। বিএনপির আইডিওলজিক্যাল কিছু জায়গাতে আমার সাথে ধরেন কাছাকাছি আমি অ্যালাইনমেন্ট আছে, কিন্তু ডাজন্ট মিন যে আমি বিএনপির জন্য উপযাচক হয়ে বলবো ভাই এই কাজটা করেন, এইভাবে করেন। এটা করার জন্য বিএনপির বহু নেতাকর্মী আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা হইতেছে না হওয়ার কারণে বিএনপি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কিন্তু লং টার্মে একটা হিউজ ইম্প্যাক্ট আছে। আমার কাছে মনে হয় যে বিএনপি যদি এই জিনিসগুলো মাথায় রাখে এবং সে যদি কেবলমাত্র লয়্যালটির ভিত্তিতে তা দলের সংগঠনটাকে পরিচালিত না করে একটা ইকুইটির ভিত্তিতে মানে এই দলটাকে পরিচালনা করে, দল ভীষণভাবে উপকৃত হবে। দর্শক, আজকে এতটুকুই। আমি চাই যে বিএনপি তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিতর্ক না ফিরে আনুক সুদিনের সুবাতাস। খোদা হাফেজ।